নমস্কার, আমি জয়। আর আপনারা দেখছেন জে টিভি। আমাদের সঙ্গে আজকে গেস্ট আছে নারায়ণ বর্মন। তো ওনার সঙ্গে কিছু কথা বলবো। নমস্কার দাদা। নমস্কার। তো আজকে কথাবার্তা হবে আমাদের যে দিনহাটায় এক বিজেপি কর্মীকে টিএমসি থেকে থ্রেট দিয়েছে, যে এখন শুধু বলেছে যে এখন তো ভোট শুরু হয়নি, এখন শুধু এতটুকুই, ভোট শেষ হলে দেখতে পারবি তোদেরকে কি করব। তো আমাদের প্রাক্তন মন্ত্রী নিশীথ প্রামাণিক, তো তিনি তো এখন এমপি নেই, প্রাপ্ত হয়ে গেছে। তো উনি থাকলে আমাদের কি ফেসিলিটি ছিল, আর কি কি উন্নত হয়েছিল, আর এখন কি কি হয়নি। আচ্ছা, নমস্কার। জে টিভির দর্শকদের অভিনন্দন এবং জে টিভিকেও শুভেচ্ছা আমাকে জে টিভির প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের যে সাংসদ ছিল, কুচবিহারের সাংসদ নিশীথ প্রামাণিক একটা রাজবংশী ছেলে। সেই রাজবংশী ছেলেটা এত দূর অব্দি তার স্ট্যাকেল করে এত দূর অব্দি পৌঁছেছিল যে ভারতবর্ষের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিল। আর কোচবিহারের জন্য ফ্যাসিলিটি কি ছিল, যেমন এমসে কোচবিহারের গরিব মানুষের কোনো চিকিৎসা, বড় ধরনের চিকিৎসার সুবিধা অসুবিধা চিকিৎসার জন্য নিশীথ প্রামাণিকের সহযোগিতায় ওখানে একটা কোচবিহার ভবন হয়েছে। কোচবিহার ভবনে থেকে ওই এমসে চিকিৎসা করানো যেত। থাকার ব্যবস্থা ফ্রি ছিল, শুধু খাওয়ার খরচা লাগতো। তারপর হচ্ছে মাথাভাঙ্গা রেলওয়ে স্টেশন হলো কুচবিহারে। তারপর আমাদের নীলকুঠি মাঠের যে এয়ারপোর্টটা চালু হলো। তারপর খেলাধুলার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সুবিধা করে দিয়েছে আমাদের এই নিশীথ প্রামাণিক। তবে নিশীথ প্রামাণিক যেহেতু সারা দেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল এবং ক্রীড়া প্রতিমন্ত্রী ছিল, সেহেতু শুধু কুচবিহার না, পুরা ভারতবর্ষের লোক তাকে এক ডাকে চিনত, নিশীথ প্রামাণিককে। কিন্তু আমরা কি করলাম, আমরা আমাদের নিজের পায়ে নিজেই কোড়াল মারলাম এই লোকসভা ইলেকশনে। নিশীথকে হারিয়ে দিয়ে এমন একজনকে, আমি নিজেই নাম ভুলে যাচ্ছি, কি বসু নিয়ে যেন, কি রায় বসু নিয়ে না কি নাম, না বর্মা বসু নিয়ে না কি নাম ওর, জগদীশ রায় বসু নিয়ে নাকি, যার নাম আমার নিজেরই মনে থাকে না। আমি কোচবিহার লোকসভা কেন্দ্রের লোক হয়েও সারা ভারতবর্ষ কি মনে রাখবে, তাহলে বুঝতেই পারো। আজ অব্দি দেখলাম না যে সংসদে ওর ফেসটা দেখা গেছে। এই ধরনের লোককে আমরা নিজের পায়ে নিজেই কোরআন রয়েছি। এই ব্যাপারে আমি তো এতটুকুই বলতে পারি। তবে হ্যাঁ, বর্তমান পরিস্থিতি যে চলছে, বর্তমান যে রাজনীতি চলছে, বর্তমান রাজনীতিতে মমতা ব্যানার্জির পায়ের নিচের মাটি সরে গেছে, যার জন্য দেউলিয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সঙ্গে উদয়ন গুহকেও পাগল করে দিয়েছে। যে উদয়ন গুহ নিজের বাপকেও চোর বলে, উদয়ন গুহ দিনাটার, ও বলে যে আমার বাবাও চুরি করে অনেক চাকরি দিয়েছে বামফ্রন্টের জমানায়। সেই উদয়ন গুহ যে একটা দাদাগিরি মাস্তানি শুরু করেছে মানে কুচবিহার ডিস্ট্রিক্টে, এ ভালো করে জানে যে এই সরকার চলে গেলে ঠিক উত্তরপ্রদেশের আতিক আহমদের মতো অবস্থা হবে।
আতিক আহমেদ, মুক্তার আনসারি, এই যে বড় বড় মাফিয়া গুলো ছিল না, তারপর বিকাশ দুবে। বিকাশ দুবে, উত্তরপ্রদেশের যে মাফিয়াদের অবস্থা হ্যাঁ, হয়েছে, এই সরকারটা চলে গেলে ঠিক উদয়ন গুহর সেই অবস্থাই হতে চলেছে। ও ভালো করে জানে, যার জন্য মরিয়া হয়ে গেছে। এই তো দিনহাটায় একজন বিজেপি কর্মী, আর সৎ আর ইমানদার বিজেপি কর্মী, পরিশ্রমী ছেলে, নিজে পরিশ্রম করে খায়, না ঘরের জন্য কাউকে ধন্না দেয়, না ঘরের জন্য কারো কাছে হাত পাচ্ছে, না এমনকি সরকারি চাল যে আসে 5 কিলো করে আনাজ, ওই আনাজও উঠায় না, বলে যে আমার বদলে অন্য কেউ পাক, আমি তো কর্ম করে খাইতেই পারি। এই ধরনের মানসিকতা ছেলে, সৎ আর ইমানদার লোক দেখলে এরা ভীষণ ভীষণ ভাবে ভয় পেয়ে যায় এরা। তারপরে ছেলেটার বাড়িতে কিছু জেহাদি গোষ্ঠীর দ্বারা একটা হামলা চালিয়ে দিল বাড়িতে। হামলা এবং থ্রেট, কি থ্রেট, রাজবংশী ছেলে তো, থ্রেট ওর উপরে যে এ তো কিছুই না, এ তো টেইলার মাত্র, ভোটের পরে এই করব সেই করব, বাড়িতে আগুন লাগায় দিব, জ্বালিয়ে দিব, পুড়িয়ে দিব, এই ধরনের হুমকি। রাজবংশীদের উপর একের পর এক নির্যাতন নামায় আনছে এরা। এই তো মনিন্দ্র বর্মন, একজন গায়ক, কিছুদিন আগের কথা এটা, যদিও প্রায় কয়েক মাস আগের কথা। মনিন্দ্র বর্মন একজন গায়ক, এদের গাত্র দেহ শুরু হয়ে গেল এই জন্য যে একটা রাজবংশী ছেলে রাতারাত ভাইরাল হয়ে গেল, দিদির বিরুদ্ধে গান বানায়। গানটা কি লিখেছিল, যে কয়লা চুরি, বালি চুরি, পাথর চুরি, গরু চুরি, চুরির নাইকো শেষ। চাকরি চুরি, 26,000 চাকরি চুরি। ওই চাকরি চুরি হওয়াতে 26,000 ছেলে মেয়ে আজকে রাস্তায়, ডিএ ডিএ পাচ্ছে না, এগুলো নিয়ে একটা গান বানিয়েছে, যার জন্য রাতারাত ভাইরাল হয়ে গেছে মনিন্দ্র বর্মন। সেই মনিন্দ্র বর্মনের উপর মানে অত্যাচারের সীমা ছাড়ানো অত্যাচার নামায় আনলো পুলিশ। পুলিশ নিয়ে হামলা, মনিন্দ্র বর্মন তারপর নিরুপায় হয়ে পালিয়ে গিয়ে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের শেল্টার নিতে হয়েছে। মানে রাজবংশীদের উপর কোচবিহারের মানুষকে বুঝতে হবে, যারা এই মানে মাটির মানুষ, কোচবিহারের ভূমিপুত্র, তাদের উপর এই ধরনের অত্যাচার নামায় আনতেছে তৃণমূল কংগ্রেস। এই তৃণমূল কংগ্রেসকে উচিত শিক্ষা না দিতে পারলে, উচিত শিক্ষা যদি না দেওয়া যায়, তাহলে এই যে আমাদের কৃষ্টি কালচার ধ্বংস হয়ে যাবে। জেহাদিদের হাতে আজকে কৃষ্টি কালচার সব জেহাদিদের হাতে মানে লুণ্ঠিত হচ্ছে। আমাদের কোচবিহারের যে কৃষ্টি কালচার, এই জিনিসটা আমাদের কোচবিহারের লোককেই বুঝতে হবে। সাউন্ড ঠিক আছে তো? হ্যাঁ, হ্যাঁ। তো আজকে একটা হাইকোর্টে রায় আসলো, না সুপ্রিম কোর্টের রায় আসলো, এসআইএম নিয়ে, এসআইএম নিয়ে। এসআইআর নিয়ে। হ্যাঁ, যে এখন হ্যাঁ আসছি, ওই প্রাক্তন জায়গাতে আসছি, বিচারপতিদেরকে। আমিও আসছি আসছি। এই রায়টা আসা খুব ভালো হয়েছে, আসছি আমি ওই জায়গাতেই আসছি, আসবো এই জায়গাতেই। খুব ভালো হয়েছে রায়টা আসা, আমি আসছি। তারপর আজকে এই আবার কি হয়েছে, আজকের ঘটনা নাটাবাড়িতে, কোচবিহার নাটাবাড়িতে, নাটাবাড়িতে পবিত্র বর্মন নামে একজন পঞ্চায়েত সদস্য, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত আর কি, জনপ্রতিনিধি, আবার বিজেপির সহ সভাপতি। তো ওনার বাড়িতে বুথ সম্মেলন হয়, হওয়ার পর সবাই যার যার বাড়ি চলে গেছে, এবং উনি বাড়িতে ছিল না, ওনার স্ত্রী বাড়িতে ছিল। একদল জিহাদিরা এসে, তৃণমূলের জিহাদি গোষ্ঠী, একদল জিহাদি গোষ্ঠী এসে বাড়িতে হামলা।
এবং মহিলা মানুষ ছিল বাড়িতে একা, ওনার হাতেও মানে চোট, হাতেও মানে বাধা দিতে গেলে বাড়িঘর ভাঙচুর করা শুরু করেছে। তো প্রথমে গেট ভেঙে বাড়িতে ঢুকে, এবং বাড়িতে ঢোকার পর আসবাবপত্র টিভি টুবি সব ভাঙা শুরু করে। বাধা দিতে গেলে ওই মহিলার হাতের উপরে বাড়ি মারে, বাড়ি মেরে হাতটাও মানে ফ্র্যাকচার করে দেয়। এই ধরনের অবস্থা চলছে পশ্চিমবাংলায়। মানে একটা, এরা এই জিনিসটা বুঝতে পারতেছে না যে জোর করে বাঘকে খাঁচায় বন্দি করা যায়, কিন্তু বাঘের মন থেকে বন তুলে দেওয়া যায় না। সুরত কেন? বন থেকে বাঘ না খাঁচায় বন্দি করে দেওয়া যায়, কিন্তু বাঘের মন বন থেকে থেকে তুলে দেওয়া বন তুলে দেওয়া যায় না। পশ্চিমবাংলার মানুষ অর্থাৎ কুচবিহারের মানুষ, বিশেষ করে কুচবিহারের মানুষ ভারতীয় জনতা পার্টিকে এমন ভাবে মন থেকে ভালোবেসে নিয়েছে, এখানে উপায় নাই এদের। এরা যে ইঞ্জিনিয়ারিংটা করে ইসেকে নিষেধ প্রাণকে হারাইছে, সেটা হচ্ছে কি কথা, সেটা হচ্ছে দিনহাটা, সিতাই, তারপর হচ্ছে কুচবিহারের ওই যে ইসের সাইডটা, এটা শুক্তাবাড়ির সাইডটা যে আছে, শুক্তাবাড়ির সাইডটা, আর হচ্ছে শীতলকুচি। এই চারটা বিধানসভাকে ওরা টার্গেট করছে। চারটা বিধানসভায় প্রতি বিধানসভার যে বুথগুলো আছে, প্রতি বুথে 50 থেকে 100টা করে বুথ ভোট ভোটারকে আটকায় দিছে। কারো বাড়িতে থান কাপড় পাঠিয়ে দিছে, কাউকে মানে যাকে যেভাবে পারছে লাঠি ঠেঙ্গা দিয়ে ভয় দেখাইছে। যাকে যেভাবে পারছে এই চারটা বিধানসভার প্রতিটা বুথের 50টা করে ভোটারকে আটকায় দিছে, যার জন্য মানে ভোটের মার্জিনটা অন্যরকম হয়ে গেছে, যার জন্য নিষেধটা অনেক হারিয়ে গেছে। এই জিনিসগুলো বিজেপি বাড়িতে ধরে নাই যে এরা কত রকম ইঞ্জিনিয়ারিং করতে পারে, কত রকম চুরি করতে পারে। এরা ভোট চুরির যে কত রকম ফর্মুলা ওদের কাছে মজুদ আছে, বিজেপির লোকেরা ধরতে পারে না। কারণ বিজেপি সবসময় কি ইমানদারিটা বেশি পছন্দ করে, তো সততা নিয়ে চলে, তো যার জন্য অন্যান্য রাজ্যে কিন্তু বিজেপি কোনো আমার ভোট যা মনে ইঞ্জিনিয়ারিং হচ্ছে করে আসে নাই। আমার যা মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি যে গ্রাউন্ড লেভেলের কর্মী আছে ওদেরকে উপর হ্যাঁ, থেকে বেশি সাপোর্ট পায় না, বড় এরা বড় নেতাদের থেকে সাপোর্ট সাপোর্ট কোন পায় না। জায়গায় বিজেপি দেখ, আজকে উত্তরপ্রদেশে, আমি তো উত্তরপ্রদেশে আছি, উত্তরপ্রদেশে বিজেপি কর্মীদের কেউ সাপোর্ট দিচ্ছে নাকি? এই যে সমাজবাদী পার্টির ছেলেপেলেরা সমাজবাদী পার্টি করছে, নিজের মতো নিজে ঠিক মতো প্রচারণা চালাচ্ছে, এদেরকে কি কেউ সাপোর্টের দরকার হচ্ছে নাকি? হ্যাঁ, সাপোর্ট বড়রা কি সাপোর্ট দিবে কি এখন? একটা করে কর্মীর পিছনে একটা করে তো পুলিশ প্রশাসন লাগায় রাখতে পারবে না, নাকি পারবে? আমি একটা কর্মী পুলিশ আছি, মনে কর প্রশাসন তো ভারতীয় জনতা পার্টির একজন কর্মী, আমি সাপোজ দেখাচ্ছি, আমি একটা ভারতীয় জনতা পার্টির কর্মী। আমার তো একটা পরিবার আছে। তা আমার পরিবারে আমি মনে কর কাউকে মানছি না বলতে কি, আমি আমার মতো আমার সততা নিয়ে আমার মতো আমি প্রচার চালায় যাচ্ছি, ভারতীয় জনতা পার্টির প্রচার চালায় যাচ্ছি, যে আমার পার্টির এটা মিশন, আমার পার্টি ক্ষমতা আসলে এই এই করতে চায়, সমাজ ব্যবস্থাটাকে এই ধরনের ডেভেলপ করতে চায়, যে ধরনের ভারত তৃণমূল কংগ্রেস এইভাবে সমাজ ব্যবস্থাটাকে পিছায় দিছে, আমরা এটা উন্নত এইভাবে উঠায় নিয়ে আসতে চাই। এই প্রচারটা যে আমি করতে যাব, তো আমার বাড়িতে তো সদস্য আছে, আমার ছেলে আছে, বউ আছে, ভাই আছে, ভাইয়েরা ভাইদের মতো ব্যবসা বাণিজ্য করে, ওরা পার্টি সার্টিতে যাক বা না যাক ওদের ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি যখন যাব এই প্রচারটা করতে, মানে সৎভাবে প্রচারটা করতে, তখনই কি হচ্ছে, আর্থিক ভাবে কিভাবে ওকে ইসে কোণঠাসা করা যায়, কিভাবে আমার বাড়ির পরিবারের উপর কোণঠাসা করা যায়, বাড়ির পরিবারের উপর অ্যাটাক করা যায়, এই ধরনের মানে কি একটা, এক কথা বলতে গেলে মানে ইসে কি বলে ওটা, মব কালচারের সৃষ্টি করে ফেলাছে পশ্চিমবাংলায়। মানে বিরোধী করা মানে মবের শিকার হয়ে যাও। চন্দন দাস
শুনছিস তো ইসেতে কি হয়েছে, মুর্শিদাবাদের চন্দন দাস, তারা বাপ বেটা দুজনকে কাতাল গিরে দিছে মুসলমানরা, মানে জিহাদিরা। তো এই পরিস্থিতি চলছে। আর পুরো ইসে মব কালচারটার মধ্যে কাদেরকে ইনভলভ করে দিচ্ছে? মুসলমানদের। মুসলমানরা বুঝতে পারতেছে না যে এদেরকে কোন দিকে ঠেলা পাঠা দিচ্ছে এই তৃণমূল কংগ্রেস। শিক্ষার থেকে ওরা বঞ্চিত হয়ে যাচ্ছে। এদের আজকে জেলে গেলে দেখা যায় মুসলমানের সংখ্যা প্রায় 70%, হিন্দুর সংখ্যা 30%। কেন 70% থাকবা তোমরা? তোমরা সংখ্যায় আছো 30% পশ্চিমবাংলায়, জেলে কেন 70% হচ্ছে? এই জিনিসটা বুঝতে হবে। ওদের যারা ধর্মগুরু আছে তারা কেন যে ব্যাপারটা এদের সমাজে এদের ছেলেপেলেদের, যুবক ছেলেপেলেদের বোঝাচ্ছে না, বুঝে উঠতে পারছি না আমি। এদের একটাই লক্ষ্য, মারো ওরা কাটো দাঙ্গাও করো ইসে করো যা করো, বিজেপিকে ওরা আটকাও। ওরা বুঝতে পারে, সবাই ওরাও বুঝতে পারে, যারা ওদের লিডার আছে ওরা বুঝতে পারে। সব তো চলে যাচ্ছে ওদের ভাতার উপরে না। ভাতা, ভাতা তো মন্দির গুলো তো খালি ভাতাটা ইসেরা পাবে না। পাচ্ছে না। আরে ভাতাটা কে পাচ্ছে? ইমাম ভাতা আর পায়। মুয়াজ্জিন পাচ্ছে। ইমাম আর মুয়াজ্জিন, ওই যে তো ওরাই তো সকালবেলা যে শিক্ষা দিচ্ছে আজানটা না দেয় না। বাচ্চাদেরকে। না, বাচ্চাদেরকে শিক্ষা ইমাম দেয় না, না। ওদের সে মাদ্রাসার টিচার থাকে না, মাদ্রাসার টিচাররা দেয় শিক্ষাটা। তবে যাই হোক, এদের একটাই লক্ষ্য, একটাই থাকে, বিজেপি কে আটকাইতে হবে। আরে বিজেপি কে আটকাইতে হবে, এটা কোনো রাজনৈতিক কালচার হতে পারে? তোমার মিশন নিয়ে তুমি চলো না, তোমার নিজস্ব, যদি তোমার ভালো লাগে না বিজেপির শাসন ব্যবস্থা, বিজেপির নেতাদের তোমার পছন্দ না, তোমরা তোমাদের নেতা তৈরি করো, ঠিক আছে, তৃণমূলকেই নেতা বানাও, কিন্তু তোমাদের দাবিগুলা তো এরকম হওয়া উচিত না। যা শিক্ষা চাই, শিক্ষায় আমাদের ছেলেপেলেরা কেন এই ধরনের কাজে যাবে? আমাদেরও শিক্ষা চাই, কর্ম চাই, কর্মসংস্থান চাই, এগুলা দাবি না, দাবি থাকা উচিত। এদের মধ্যে এগুলা দাবির কোনো বালাই নেই। এদের খালি বাস বিজেপি আটকাও, বিজেপি আটকাও। বিজেপি আটকানোর জন্য কি করতে হবে? এই কোন হিন্দু ছেলেটা বিজেপি করে ওর উপরে অ্যাটাক করো, এটাই এদের কালচার। এই অ্যাটাক করতে গিয়ে কারা জেলে যাচ্ছে? ওরাই এই জেলে যাচ্ছে। হিন্দু ছেলেটাকে মারো, মাইরে ফেলাও, এই ধরনের, মানে জানে মেরে ফেলালো, যেমন চন্দন দাসকে। এই হচ্ছে এদের কালচার। তারপর হচ্ছে তুই যেটা বললি এসআইআর, এসআইআর এর আজকে যে সুপ্রিম কোর্টের রায়টা আসলো, এটাই তো একটা হ্যাঁ, খুব হ্যাঁ। ভালো হয়েছে। কি ভালো হয়েছে? কত এত দিন থেকে একটা জিনিস পরম্পরা ভাঙলো একটা। কি পরম্পরা ভাঙলো? যেমন পরম্পরা হচ্ছে তোর, সুপ্রিম কোর্ট কোনোদিনও হস্তক্ষেপ করে না একটা স্বতন্ত্র সংস্থা, হচ্ছে এই সে নির্বাচন কমিশনার। নির্বাচন কমিশনার একটা স্বতন্ত্র সংস্থা। সেই সংস্থা তার নিজের মতো করে ভোটার লিস্ট তৈরি করবে, ভোট করাবে, সবকিছু তার নিজের মতো করে করবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে চলে গেল যে কিছু নিয়ম বহির্ভূত করছে, ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট আসতে দেরি হচ্ছে না, আগরম বাগরম নিয়ে চলে গেছে। যাওয়ার পর সুপ্রিম কোর্টে বলছে যে আপনারা কি পারবেন 28 তারিখে ভোটার লিস্ট ফাইনাল করতে? বলছে যে আমাদের 5% কাজ বাকি আছে, আমরা 28 তারিখেই ভোটার লিস্ট, ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত করব। এর মধ্যে হয়তো 5% জন্য কিছু পার্সেন্ট হয়তো পরবর্তীতেও এটা করা লাগতে পারে, যতদিন অব্দি মানে ইসে ভোট ডিক্লেয়ার হওয়ার আগেই হয়ে যাবে ওই 5%। এটা বললো। এখন একটা ভালো হয়েছে কি, কত ওই যে ভিকটিম কার্ডটা খেলে না, যে বিজেপি করাচ্ছে আর হচ্ছে নির্বাচন কমিশন